জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, স্লাইড যদি দেখা যায় তাহলে শুরু করি নাকি? আমি জাস্ট একটু রিভিউ করে আমি এই চ্যাপ্টারটা তোমাদের পুরোটাই তোমাদের তোমরা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। স্লাইডটাও তোমাদের দিয়ে দিব, তোমাদের আর কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, দেখো মিনিং অফ ইলাস্টিসিটি যেটা বলা হচ্ছে, যে ইলাস্টিসিটি কি দেখাচ্ছে, অর্থনৈতিক দুইটা ভ্যারিয়েবলের মধ্যে তাদের যে রেসপন্সিভনেস বা একটা পরিবর্তনের কারণে অন্য যে একটা ভ্যারিয়েবল কিভাবে পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা দেখাচ্ছে। সাধারণত আমরা এক্ষেত্রে চেষ্টা করি যে ডিমান্ড এবং প্রাইজের মধ্যে যে সম্পর্ক সেটা দেখার চেষ্টা করি, তাই না? The term elasticity expresses the degree of correlation between two economic variables like demand and price. It is the rate at which the quantity of one economic variable responds to another economic variable. স্লাইড দেখা যায় না। স্লাইড দেখা যায় না? অনেকে আইছে স্যার, অনেকে ক্লাস আইছে স্যার, ওদের অ্যাপ্রুভ দেন। দাঁড়াও দেখি। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। জি স্যার। জি স্যার। মাইক মিউট করো সবাই। তাহলে ইলাস্টিসিটি হচ্ছে স্থিতিস্থাপকতা বা অর্থনীতির একটা ভ্যারিয়েবলের পরিবর্তনের কারণে অন্য ভ্যারিয়েবলটা কিভাবে পরিবর্তন হচ্ছে বা কতটুকু রেসপন্স করছে সেই বিষয়টা সাধারণত দেখায়। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে দেখো ইলাস্টিসিটি অফ ডিমান্ড হয়, সাধারণত আমরা ডিমান্ডের সাথে প্রাইস এবং ইনকামের সম্পর্কগুলো দেখাই। তো ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ দ্য মেজার অফ দ্য রেসপন্সিভনেস অফ ডিমান্ড টু চেঞ্জিং প্রাইস। প্রাইস পরিবর্তনের কারণে ডিমান্ডের কি হারে পরিবর্তন হচ্ছে সে বিষয়টা আমরা দেখতে চাই। এই ইলাস্টিসিটিটা আবার হচ্ছে 5 ধরনের পরিস্থিতির মধ্যে থাকে। মানে আমরা বলি যে টানলে এটা কতটুকু প্রসারিত হবে বা কতটুকু সংকুচিত হবে সেই বিষয়টার উপর ডিপেন্ড করে এটাকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ইলাস্টিক ডিমান্ড, তারপর হচ্ছে যে ইনইলাস্টিক ডিমান্ড, ইউনিট ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক, আর হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। নতুন কেউ আসলে আমাকে জানাও। হ্যাঁ, সেকেন্ড স্লাইড যেটা বলছে, স্যার আমি মাত্র এসেছি। আচ্ছা সমস্যা নেই স্যার, আমি মাত্র আসছি। আমিও স্যার। ইলাস্টিক ডিমান্ডটা কাকে বলে দেখো। ইলাস্টিক ডিমান্ড তোমরা জানো যে প্রাইজের অল্প পরিবর্তনের কারণে যদি আমার কি হয়, ডিমান্ডটা যদি বেশি পরিমাণ রেসপন্স করে, হ্যাঁ ডিমান্ডটা যদি বেশি পরিমাণ রেসপন্স করে তাহলে এটাকে কি বলা হবে, ইলাস্টিক ডিমান্ড বলা হবে। তার মানে আমি প্রাইসটা হালকা পরিমাণ চেঞ্জ করে দিলাম কিন্তু ডিমান্ড বেড়ে গেছে অনেক বা ডিমান্ডের পরিবর্তনটা হয়ে গেছে অনেক, সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। গ্রাফে দেখো এখানে প্রাইসটা কিভাবে পরিবর্তন হচ্ছে। কেউ তো বাকি নেই নাকি? কারো কি পেন্ডিং হয়ে আসো? কেউ দেখতে পাচ্ছ না এমন কেউ আসো? স্যার আচ্ছা তৌসিফ কি ঢুকছে? তৌসিফ? আচ্ছা ওকে, তাহলে দেখো এখানে প্রাইসটা পরিবর্তন হচ্ছে P1 থেকে P2 আর ডিমান্ড পরিবর্তন হচ্ছে দেখো কত পরিমাণ, Q1 থেকে কমে চলে আসলো Q2 তে। তার মানে এখানে প্রাইসের হালকা পরিবর্তনের কারণে ডিমান্ডের পরিবর্তন অনেক বেশি, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রাইস পরিবর্তন হবে অনেক বেশি। দেখো এখানে P1 থেকে P2 বেড়ে যাচ্ছে, প্রাইসের পরিবর্তন অনেক বেশি কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের পরিবর্তনটা খুবই কম। তার মানে যে হারে প্রাইস পরিবর্তন হবে ডিমান্ডটা তার চাইতে অল্প পরিমাণে পরিবর্তন হবে, এটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। তার মানে অতটা বেশি রেসপন্স করছে না। হ্যাঁ, দেখো এরপরে হচ্ছে ইউনিট ইলাস্টিক। এটা তোমাদের ধারণা আছে ইউনিট ইলাস্টিক কাকে বলে। প্রাইস যে হারে পরিবর্তন হবে ডিমান্ডও যদি সেই হারে পরিবর্তন হয় বা সেম প্রপোর্শনে যদি পরিবর্তন হয় এটাকে বলা হচ্ছে ইউনিট ইলাস্টিক। এখানে দেখো গ্রাফটা তোমরা দেখলে বুঝতে পারবা আমি প্রাইসটা যেভাবে পরিবর্তন করছি P1 থেকে P2 তে যে পরিমাণ চেঞ্জ হয়ে গেছে এই ডিসটেন্সটা কোয়ান্টিটি পরিবর্তনের ডিসটেন্সটা একই রকম। তার মানে আমি যদি 1 টাকা দাম বাড়াই কোনো একটা কমোডিটির, ডিমান্ডও হচ্ছে তার 1 ইউনিটই পরিবর্তন হবে, তার বেশি বা কম হবে না। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কাকে বলা হচ্ছে,
পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বলা হচ্ছে দ্য কেস হোয়ার দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ ইনফিনিটলি রেসপন্সিভ টু প্রাইস। তার মানে হচ্ছে যে প্রাইস যদি আমি হালকা পরিমাণ চেঞ্জ করি বা কোনো রকম যদি পরিবর্তন হয়, ডিমান্ডটা পরিবর্তন হবে ইনফিনিট, মানে এত বেশি পরিবর্তন হবে যে তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তো এই কারণে এখানে ডিমান্ড কার্ভটা দেখো হরিজন্টাল অ্যাক্সিস বরাবর হচ্ছে। তার অর্থ হচ্ছে দেখো এখানে প্রাইসের পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই, প্রাইসটা এখানে আছে, এই প্রাইসই আমি কি করতে পারি, ডিমান্ডটা অনেক করতে পারি ইনফিনিট পর্যন্ত। বুঝছো কি বলছি? পারফেক্টলি ইলাস্টিক কাকে বলা হচ্ছে? ইলাস্টিক হচ্ছে রেগুলার এক্সাম্পল বলো স্যার, এক্সাম্পল যেমন পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের। এগুলো হচ্ছে বিভিন্ন রকম কোয়ান্টিটি আছে বা কোয়ালিটি আছে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো যেমন মনে করো যে যদি ইলাস্টিক ডিমান্ডের কথা যদি বলি, যে প্রাইজের অল্প পরিমাণ পরিবর্তনের কারণে ডিমান্ডে অনেক বেশি পরিমাণ কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই না? যেমন জি স্যার। কি বলবো, যদি এক্সাম্পল বলি তাহলে দেখা যাচ্ছে যে তেলের দাম মনে করো যদি একটু বেড়ে যায়, হ্যাঁ, তেল তো একটা নেসেসারি একটা পণ্য, তেলের দাম যদি মনে করো লিটার প্রতি যদি 5 লিটার বেড়ে যায়, তাহলে মানুষ কি করবে, ওই তোমার হচ্ছে যে তেলের ব্যবহারটা কমাই দিবে, তার মানে গাড়িটা ব্যবহার কম করবে, পাবলিক ট্রান্সপোর্ট বা অন্যান্য বিষয়গুলো ব্যবহার করবে, ঠিক আছে? আবার জি স্যার। ইনইলাস্টিকটা যেটা হচ্ছে যে প্রাইস বেশি পরিমাণ পরিবর্তন হচ্ছে কিন্তু ডিমান্ড পরিবর্তন হচ্ছে না। সেটা কেমন হয়? যেমন আমাদের হচ্ছে যে জীবন রক্ষাকারী যে ওষুধগুলো আছে, তাই না, জীবন রক্ষাকারী ওষুধের জি, স্যার। দাম যদি মনে করো এই যেমন এই যে এখনকার করোনাকালীন সময়ে যদি মনে করো যে আমরা যেটা খাই এখন, একটু গলা ব্যথা হলেই অ্যাজিথ্রোমাইসিন খাই, তাই না? এখন অথবা এই যে মাস্ক পরি বা গ্লোভস যেগুলো আমরা কিনি, দেখো গ্লোভসের দাম হচ্ছে যেগুলো 5 টাকা করে, সেটা এখন 20 টাকা করে হয়ে গেছে, কিন্তু চাহিদা কোনো মানে মানুষ তো কিনতেছে, তাই না? তো জি, স্যার। দামের বেশি পরিবর্তন হয়ে গেছে কিন্তু চাহিদা তেমন কোনো পরিবর্তন হয় নাই। কথাটা বুঝতে পারছো? জি স্যার। যে দামটা দেখা যাচ্ছে যে 10 টাকার মাছ হয়ে গেছে 20 টাকা, কিন্তু তারপরে মানুষ কি করছে, চাহিদা তেমন কোনো পরিবর্তন হয় নাই, বরং চাহিদাটা আগের মতোই থেকে গেছে। এই ধরনের অবস্থাকে বলা হচ্ছে ইনইলাস্টিক। আর ইউনিট ইলাস্টিক এটা বিভিন্ন ক্ষেত্রে হয়, যে 1 টাকা দাম বাড়লে তোমার ডিমান্ডও 1 লিমিট পরিবর্তন হয়। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে নেসেসারি গুডস বা অন্যান্য গুডসের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। পারফেক্টলি ইলাস্টিক যেটা, এটা হচ্ছে সাপোজ ধরো একটা পণ্যের দাম সব জায়গায় একই রকম আছে, বা আমি তোমাদের এর আগে একটা ক্লাসে এক্সাম্পল বলছিলাম যে পত্রিকাওয়ালা, ধরো প্রথম আলো পত্রিকা তুমি নিচ্ছ, প্রত্যেকটা হকারই তোমাকে 10 টাকা করে পত্রিকা মানে বাসায় বাসায় দিয়ে আসে বা তোমার হলে দিয়ে আসে। এখন কোন একজন হকার যদি বলে যে না, প্রথম আলো পত্রিকা আমি 11 টাকা করে নিব, তাহলে ওর কাছ থেকে কেউ কি নিবে পত্রিকা? নেবে না। কারণ কি, সবাই 10 টাকা করে দিচ্ছে, ও 1 টাকা বেশি যাচ্ছে, তার মানে দামের অপরিমাণ পরিবর্তনের কারণে ওই হকারের কাছ থেকে আর কেউ কোনো পত্রিকা নেবে না। এটাকে বলা হচ্ছে তোমার পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ, যার কারণে বলা হচ্ছে যে এই প্রাইসটা চেঞ্জ হলে ডিমান্ডটা চেঞ্জ হবে ইনফিনিটলি, মানে এত বেশি পরিমাণ চেঞ্জ হবে যে তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তারপর পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, the case where the quantity demanded is completely unresponsive to price and the price elasticity of demand equals 0. এখানে কার্ভটার একটু চেহারা দেখো, এখানে এই ডিমান্ড কার্ভটা দেখো ভার্টিক্যাল মানে কোয়ান্টিটিটা ফিক্সড, কোয়ান্টিটি ফিক্সড, প্রাইস কি হচ্ছে তোমার ওঠানামা করছে, প্রাইস ওঠানামা করলেও এখানে কোয়ান্টিটি সাপ্লাই বা কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এগুলো সাধারণত বলা হয় জীবন রক্ষাকারী যে ঔষধ, যেগুলো তোমার লাগবেই। হ্যাঁ, যেমন হচ্ছে যে ডায়াবেটিসের জন্য ইনসুলিন, তারপর ক্যান্সারের রোগের জন্য যেগুলো তোমার ফিজিওথেরাপি আছে বা যেগুলো বিষয়গুলো আছে, এগুলো প্রায় যাই হোক না কেন তোমার ওই ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না, ডিমান্ড তোমার একই রকম থাকবে। ইনসুলিন তুমি দিনে 3 বার নিলে তোমাকে 3 বার নিতে হবে, কম নিতে পারবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এই ধরনের কেসে আমরা সাধারণত দেখি যে প্রাইস ওঠানামা করে কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হয় না। এখন আসো আমরা ইলাস্টিসিটি টাইপ গুলো পড়ি। 3 ধরনের ইলাস্টিসিটি আছে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে ডিমান্ডের সাথে প্রাইসের সম্পর্ক। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকামের সাথে তোমার হচ্ছে যে ডিমান্ডের কি ধরনের সম্পর্ক থাকে, ইনকাম বাড়লে কি হয়, ইনকাম কমলে কি হয়। আর ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তোমরা বলছো যে আমি হয়তো দুইটা বা একটা বিষয় আলোচনা করে ফেলছি, আমি সবগুলো আবার তোমাদের দেখাই দিচ্ছি। এটা তোমাদের দেখলে আর অন্য কোনো বইও পড়তে হবে না, স্লাইড থেকে তোমাদের পড়লেই হয়ে যাবে। তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলা হচ্ছে? The responsiveness of the quantity demanded to a change in price. প্রাইস পরিবর্তনের কারণে কোয়ান্টিটি ডিমান্ডের কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে আমরা কিভাবে মেজার করব? Measured by dividing the percentage change in the quantity demanded of a product by the percentage change in the product price.
তার মানে উপরে থাকবে কি, নিউমারেটরে থাকবে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রোডাক্ট প্রাইস। দেখো যদি আমরা ইকুয়েশন আকারে নিয়ে আসি, যদি আমরা এটাকে ইকুয়েশন আকারে নিয়ে আসি তাহলে কি হবে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি আসতেছে, সরি, ডিমান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস। যদি আমরা এটাকে ইকুয়েশন আকারে নিয়ে আসি তাহলে ডেল কিউ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইড বাই কোয়ান্টিটি মাল্টিপ্লাই 100, ডেল পি মানে চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই পি ইনটু 100। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা গ্রাফিক্যালি দেখছি যে একটা ডিমান্ড কার্ভ যখন ইলাস্টিক হয় তখন তার মধ্যে কিভাবে আমরা ইলাস্টিসিটি বের করতে পারি। এখানে দেখো প্রাইস বেড়ে গেল 1.15 থেকে 1.25, হ্যাঁ, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড কত হলো, 1200 থেকে কমে 1000 এ নেমে আসলো। বুঝতে পারছো বিষয়টা? প্রাইস বেড়ে গেল 1.15 থেকে 1.25, ডিমান্ড কমে আসলো 1200 থেকে 1000 এই কার্ভে। তাহলে আমাকে এই পয়েন্ট এ আর বি এর মধ্যে, এখানে বি পয়েন্টটা আসে নাই, এ এবং বি এর মধ্যে দেখবো আমার ইলাস্টিসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ডান পাশে আরেকটা কার্ভ আছে, সেখানে দেখাচ্ছে ডি 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 টু কার্ভটা হচ্ছে কি, সরি এখানে একটু লেখা ভুল হয়ে গেছে, ডি ডি টু কার্ভটা হচ্ছে ইনইলাস্টিক। তার মানে প্রাইজের পরিবর্তন হচ্ছে অনেক বড় কিন্তু ডিমান্ড পরিবর্তন হচ্ছে অনেক কম, 1050 থেকে কমে 1000 এ নেমে আসছে। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা দেখো ভ্যালুগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা দেখো এখানে in figure 1 along D1 cutting the price from 1.25 to 1.15 increase the number of liters sold from 1000 to 12 per day. Because the percentage change in quantity demanded is greater than the percentage change in price, the demand is elastic between point A and B. হ্যাঁ, আর ফিগার 2 কি বলছে, স্যার আগে গ্রাফ দুটো বুঝিনি। দাঁড়াও দাঁড়াও দেখি একটু, এখন দেখা যাচ্ছে? এখানে দেখো এটা ইলাস্টিক ডিমান্ড বলা হচ্ছে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড মানে 1200 থেকে 1200 মাইনাস 1000, বুঝছো, 1200 মাইনাস 1000 ডিভাইডেড বাই হচ্ছে 1000, আর এখানে হচ্ছে প্রাইজের পরিবর্তন কেমন হবে, 1.25 মাইনাস 1.15 ডিভাইডেড বাই 1.25। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি এই ফর্মুলায় ফেলাই, হ্যাঁ, তাহলে এখানে মানটা আসবে পজিটিভ। তার মানে যে হারে প্রাইস পরিবর্তন হচ্ছে তার থেকে ডিমান্ডটা বেশি হারে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আর এখানে কি হবে, এখানেও একইভাবে আমরা কি করব, চেঞ্জ ইন কোয়ান্টিটি দিব। চেঞ্জ ইন কোয়ান্টিটি হচ্ছে 1050 থেকে মাইনাস 1000, আর এখানেও তাই প্রাইসটা মাইনাস করে আমরা দেখবো কিভাবে পরিবর্তন হচ্ছে। হলে আমরা দেখবো যে এই ডিমান্ড কার্ভটা দেখাচ্ছে ইলাস্টিক ডিমান্ড আর এই ডিমান্ড কার্ভটা দেখাচ্ছে ইনইলাস্টিক। এখন এখানে একটা প্রবলেম থেকে যায়, যদি আমরা পয়েন্ট এ থেকে বি তে ক্যালকুলেশন করি, তার মানে দাম যদি বেশি থেকে যদি কমে যায় তাহলে আমরা এক ধরনের ইলাস্টিসিটি পাই, আর দাম যদি কম থেকে উপর দিকে ওঠে তাহলে আমরা আরেক ধরনের ইলাস্টিসিটি পাই। তাহলে একই কার্ভের একই ডিসটেন্স এ এবং বি পয়েন্টের মধ্যে দুই ধরনের ইলাস্টিসিটি পেলে আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব? আমার কথা বুঝতে পারছো? যদি আমরা পয়েন্ট এ থেকে বি তে আসি তাহলে এক ধরনের ইলাস্টিসিটি পাই, আবার বি থেকে এ তে গেলে আরেক ধরনের ইলাস্টিসিটি পাই। এটা একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করি। তোমাদের খাতায় আমার যতটুকু মনে হচ্ছে যে আমি করে দিচ্ছি তোমাদের। মিড পয়েন্ট ফর্মুলাটা আমরা দেখবো। দেখো এখানে এটা একটু ব্যাখ্যা করে দেওয়া আছে ফিগার 1 এবং ফিগার 2 এর ক্ষেত্রে। এখন দেখো, in calculating price elasticity between 2 points on a demand curve, we run into a problem because we get a different value for price increase than for price decrease. প্রাইস বাড়লে এক ধরনের ইলাস্টিসিটি পাচ্ছি, প্রাইস কমলে আরেক ধরনের ইলাস্টিসিটি পাচ্ছি, যেটা একটা প্রবলেম। আমরা কোন ভ্যালুটাকে গ্রহণ করব? এই যে এখানে সুন্দর করে এক্সাম্পলটা দিয়ে দেওয়া আছে। ফর এক্সাম্পল, সাপোজ উই ক্যালকুলেট দ্য প্রাইস ইলাস্টিসিটি ফর DD1 কার্ভ as price is cut from 1.25 to 1.15. This reduction is an 8%. তার মানে এখানে প্রাইসের পরিবর্তন হলো 8%। এই প্রাইস পরিবর্তন that increase the quantity demanded from 1000 to 1200 liters or only by 20%. তাহলে 8% প্রাইস পরিবর্তনের কারণে আমার ডিমান্ড পরিবর্তন হচ্ছে 20%। ফলে এখানে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের মান হচ্ছে 2.5 মাইনাস 2.5।
মনে থাকে জানো? হ্যাঁ, এটাই আমরা কি করছি, প্রাইস যখন আমরা 1.25 থেকে যখন 1.15 এ নিয়ে আসলাম, কমালাম। এখন সেকেন্ড কেজে কি হচ্ছে, নাও let's calculate the price elasticity for D1 as the price increase from 1.15 to 1.25. যদি 1.15 থেকে 1.25 এ যদি বাড়ে তাহলে প্রাইজের পরিবর্তনটা হচ্ছে 8.7%, আর এই প্রাইস পরিবর্তনের কারণে ডিমান্ডের পরিবর্তন হচ্ছে 16.7%। এবং সেক্ষেত্রে আমরা যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি বের করি পয়েন্ট এ টু বি, তাহলে মান আসতেছে -1.9। আগে কত পেলাম ইলাস্টিসিটি? -2.5, আর এখন কত পাচ্ছি? -1.9। তাহলে এই দুইটা মানের মধ্যে আমরা কোনটাকে নিব? এটা একটা আমাদের জন্য বড় রকমের প্রবলেম। এই জন্য আমরা কি করব, মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করব। তার মানে পয়েন্ট এও না পয়েন্ট বিও না, আমরা এ এবং বি এর মাঝখানে একটা পয়েন্টের ইলাস্টিসিটি ক্যালকুলেশন করলে ওটাই হবে অ্যাকুরেট মান। দেখো তাহলে মিড পয়েন্ট ফর্মুলাটা কি বলা হচ্ছে, খুবই সিম্পল। এই ফর্মুলাগুলো তোমাদের লাগবে এই কারণে যে আমি মানগুলো দিয়ে দিব, তোমাদের বলে দিব যে মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করে তোমরা এটার ইলাস্টিসিটিটা বের করো। ঠিক আছে? তোমাদের আমার মনে হয় যে ইয়েও রেডি করে দেওয়া আছে, প্রশ্ন টিউটোরিয়ালে প্রশ্ন রেডি করা আছে। তোমাদের কি টিউটোরিয়াল পরীক্ষা হবে এর মধ্যে বা ক্লাস টেস্ট? না স্যার, না স্যার, অনলাইনে হবে না? না না স্যার। আচ্ছা, তো থাক, ওটা প্রশ্ন করা আছে, সমস্যা নেই। এখন দেখো, we can use the midpoint formula to ensure that we have only one value of the price elasticity of demand between the same 2 points on a demand curve. তাহলে midpoint formula ব্যবহার করলে আমরা শুধুমাত্র একটা কি পাবো, শুধুমাত্র আমরা একটা ভ্যালু পাবো। ঠিক আছে? The midpoint formula uses the average of the initial and final quantities and the initial and final prices. এখানে ফর্মুলাটা দেখো খুবই সহজ, Q2 minus Q1, অবশ্যই Q2 প্রথমে আসবে, মাইনাস Q1 ডিভাইডেড বাই হচ্ছে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2, এখানে ভাগ P2 মাইনাস P1 ডিভাইড বাই P1 প্লাস P2 ডিভাইড বাই 2। এটাকে বলা হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলা, খুবই সিম্পল। যদি আমরা নেক্সট দেখি তাহলে দেখো এভারেজ কোয়ান্টিটি কি বলা হচ্ছে, কথা শোনা যায় না। কথা শোনা আছে না? জয় স্যার, শোনা যায়। এখন পাচ্ছো? দেখো তো এটা চলে যাচ্ছে কেন ইয়েটা। স্যার শোনা যায়। অনেকে হয়তো নেট স্লোর কারণে হতে পারে। না স্যার, বেঁধে যাচ্ছে। বেঁধে যাচ্ছে? আমি কথা বলিনি অবশ্য অনেকক্ষণ থেকে। এটা কি দেখতে পাচ্ছ এখন? জি স্যার। এভারেজ কোয়ান্টিটি দেখো কিভাবে বের করছি। এভারেজ কোয়ান্টিটি ছিল এই যে এই কার্ভে দেখো, এই কার্ভে দেখো আমার দাম যখন 1.30 ছিল তখন আমার ডিমান্ড ছিল হচ্ছে 2000 ইউনিট। দাম যখন 1.20 ছিল তখন আমার ডিমান্ড ছিল 2500 ইউনিট। তাহলে আমি মিড পয়েন্ট ফর্মুলা দিয়ে ব্যবহার করার জন্য আমার প্রথমে এভারেজ কোয়ান্টিটি বের করতে হবে। এভারেজ কোয়ান্টিটি মনে আছে ওই যে নিচে Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2। তাহলে Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2 হচ্ছে আমার একটা এভারেজ হচ্ছে কোয়ান্টিটি, আর প্রাইস হচ্ছে 1.30 প্লাস 1.20 ডিভাইড বাই 2 হচ্ছে 1.25। এটা হচ্ছে আমার এভারেজ প্রাইস, এভারেজ কোয়ান্টিটি। এখন আসো আমার যে ফর্মুলা, সেই ফর্মুলা এটাকে বসাই, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ড। তাহলে কিভাবে হবে, তাহলে ওই যে উপরে ফরক ছিল না Q2 মাইনাস Q1, তাহলে Q2 মাইনাস Q1, Q2 হচ্ছে 2500 মাইনাস Q1 হচ্ছে 2000 ডিভাইড বাই হচ্ছে এই যে এভারেজ ভ্যালু 2250 দিয়ে এটাকে পার্সেন্টেজে নিয়ে আসলে 22.2 হয়। একইভাবে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, দেখো আমার এটা কি ছিল, তোমার হচ্ছে যে P2 মাইনাস P1। এটা এমন কোনো সমস্যা না, তোমরা সাইনটাকে চেঞ্জ করে নিতে পারো। যেহেতু ডিমান্ডের ইলাস্টিসিটিটা নেগেটিভ হয় এই জন্য আমরা 1.20 মাইনাস 1.30 করছি মাইনাস, আর এই যে এটাকে এখানে বসাইছি হচ্ছে এভারেজ ভ্যালু, এভারেজ প্রাইস দিয়ে এটা আসছে -8%। তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড তাহলে আমার এখানে আসতেছে -2.8। আগে কত আসছিল মনে আছে? ওই দুইটা মিলে ওই প্রথমটাতে আসছিল 2.5, তারপরটাতে আসছিল 1.9, কিন্তু আমি মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করে পেলাম হচ্ছে 2.8। এটাই হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। সেক্ষেত্রে এখানে আর কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম, এবং গ্রাফিক্যালি এটা হচ্ছে তোমার ডেটা অথবা তোমার হচ্ছে যে ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে তোমার মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারি। ক্লিয়ার? এখন আসো আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখব। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা খুব মজার, কারণ হচ্ছে যে এইটা
তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো, যখন বড় বড় ফার্মে বা কোম্পানিতে কাজ করবে, তখন তোমাদের দেখতে হবে যে অন্যান্য কোম্পানিগুলো বা অন্যান্য ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানগুলো কি ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে। সেই স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে তোমাদেরকে কি করতে হবে, মেকানিজম করতে হবে যে তুমি তোমার পণ্যের দাম বাড়াবা নাকি কমাবা, ডিমান্ডের কি অবস্থা, এই বিষয়গুলো তোমাদের এখান থেকে ক্লিয়ার হবে। তাহলে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলছে, দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অ্যানাদার গুড। তাহলে কোনো একটা পণ্যের যদি দাম যদি তোমার হয় চেঞ্জ হয়, তাহলে তোমার পণ্যের ডিমান্ডটা কি হারে পরিবর্তন হবে, এটা আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি দিয়ে দেখতে পারি। ক্রস প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের ফর্মুলা কি দেখো, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অ্যানাদার গুড। ধরো দুই ধরনের ল্যাপটপ আমি যদি ধরি, এইচপি আর যদি ডেল ধরি, তাহলে হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার। একজন কথা বলছো, কথাটা আসতেছে না। তুহিন ভাইয়ের কথাটা বেজে আসতেছে। হ্যাঁ বেঁধে যাচ্ছে একটু। স্যার একজন নতুন আসছে, অ্যাকসেপ্ট করেন। আমার এটা কথাটা অনেক স্বর্ণপ্রভ হয়ে বলছে। নতুন কে আসছে আমি দেখতে পাচ্ছি না তো। আম্মু কই? আম্মু বাইরে যাবানি? আচ্ছা দেখো তো সবাই আসতে পারছি নাকি এখন? হ্যালো, গেলে আমার জন্য 50টা A4 সাইজের কাগজ না ইউজ করলে তোমার ইয়ে লাগে না, আবার এই যে স্লাইড গুলো হচ্ছে ইয়ে করা লাগবে। মাইক মিউট কর, মাইক মিউট দেখো কর। অনেক মাইকটা মিউট দেখা যাচ্ছে? এখানে বলো তো কি প্রশ্ন করলো এখানে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড শুনতে পাচ্ছ? হ্যালো মিউট কর, মিউট করো। মাইক মিউট কর, মাইক। দেখো এখানে কথা বোঝা যাচ্ছে এখন? জি স্যার। চেঞ্জ ইন কোয়ান্টিটি জি স্যার, কথা বোঝা যাচ্ছে স্যার। ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অ্যানাদার গুড। বিষয় যেটা হচ্ছে যে একটা পণ্যের প্রাইস চেঞ্জের কারণে আর একটা পণ্যের ডিমান্ডে কি পরিবর্তন হচ্ছে। ক্রস প্রাইস মানে হচ্ছে যে আড়াআড়ি একটা সম্পর্ক, ওই একই পণ্যের সম্পর্ক না, একই পণ্যের দাম আর একই পণ্যের ডিমান্ডের মধ্যে সম্পর্ক না, দুইটা পণ্যের মধ্যেকার সম্পর্ক। একটা যদি প্রাইস পরিবর্তন হয় তাহলে অন্যটার ডিমান্ড কিভাবে পরিবর্তন হবে। যেমন আমি তোমাদের উদাহরণ হিসেবে বলছি যে কি, যদি এইচপি ল্যাপটপ এবং ডেল ল্যাপটপের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ডেল ল্যাপটপের প্রাইস পরিবর্তনের কারণে এইচপি ল্যাপটপের ডিমান্ডের কি ধরনের পরিবর্তন হবে, এটা কি সম্ভব বলো তো দেখি? ডেল ল্যাপটপের প্রাইস যদি আমি চেঞ্জ করি, কমাই দিই, তাহলে এইচপি ল্যাপটপের ডিমান্ড বাড়বে না কমবে? এইচপি কমবে। ডিমান্ড এইচপি ল্যাপটপের ডিমান্ড কমবে, কারণ ডেল তখন সস্তা হয়ে যাবে, মানুষ তখন কমবে। তাহলে দেখছো এখানে সম্পর্কটা কেমন। তাহলে ধরো তুমি এইচপি ল্যাপটপের কোম্পানিতে কাজ করো, বা তুমি ওইটার ডিস্ট্রিবিউটর বা তুমি ওইটার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরে আসো, তাহলে তোমাকে দেখতে হবে যে ডেল ল্যাপটপের বা ওই কোম্পানি কি ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে মার্কেটে। সে যদি তার প্রাইসটাকে যদি কমায় দেয় এবং তুমি যদি তোমার সেলটা যদি ঠিক রাখতে চাও, তাহলে তোমাকেও কি করতে হবে, নতুন কোনো স্ট্র্যাটেজি নিতে হবে। আর যখনই ডেল তার প্রাইসটাকে চেঞ্জ করে দিবে, তখন তোমাকে দেখতে হবে যে ডেল তার প্রাইসটা কমানোর ফলে আমার ডিমান্ড কতটুকু কমে গেল। স্যার কথা বোঝা যায় না। একটু বোঝা যাচ্ছে না? বোঝা যায় স্যার, বোঝা যায়। ওই যে অনেকে হয়তো নেট স্লোর কারণে কি সমস্যা হচ্ছে নাকি? এখন শোনা যাচ্ছে? হ্যালো জি স্যার। জি স্যার। বলছি ডেল ল্যাপটপ তার যে প্রাইসটা কমাই দিল সে মার্কেটটাকে দখল করার জন্য বা তার সেলিংটাকে বৃদ্ধি করার জন্য, তাহলে ডেল ল্যাপটপের এই যে প্রাইস পলিসি নেওয়ার কারণে এইচপি ল্যাপটপে তুমি যে কাজ করো, তোমার কতটুকু ডিমান্ড ফল করলো এটা তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এবং এই ক্যালকুলেশন করে বের করার ওয়েটা হচ্ছে এই ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে দেখো পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড, তার মানে এইচপির কোয়ান্টিটি ডিমান্ড কিভাবে পরিবর্তন হচ্ছে। আর নিচে হচ্ছে কি পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ ডেল ল্যাপটপ।
ডেল ল্যাপটপের প্রাইস চেঞ্জের কারণে এইচপি ল্যাপটপের ডিমান্ডে কি পরিবর্তন হচ্ছে। দেখো এখানে ডেফিনেশনটা কি বলে, দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ পজিটিভ অর নেগেটিভ। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ডিং অন হোয়েদার দ্য টু প্রোডাক্ট আর সাবস্টিটিউট অর কমপ্লিমেন্ট। সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্ট কথাটা মনে আছে? সাবস্টিটিউট হচ্ছে কি, বিকল্প। তুমি চাইলে ডেল দিয়েও কাজ করতে পারো, চাইলে এইচপি ল্যাপটপ দিয়েও কাজ করতে পারো। আর কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, মনে আছে? কমপ্লিমেন্ট তার মানে দুইটা পণ্য একসাথে তোমাকে ভোগ করতে হবে, যেমন চা আর চিনি, বা গাড়ি আর হচ্ছে অয়েল। ঠিক আছে? তাহলে an increase in the price of a substitute will lead to an increase in the quantity demanded. An increase in the price of a substitute তার মানে হচ্ছে যদি তোমার গরুর মাংসের দাম বেড়ে যায় তাহলে তোমার কি হবে বলো তো? মুরগির মাংসের দাম কি হবে? মুরগির ডিমান্ড কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কেন? গরুর মাংস তখন বা বিফ তখন কি হয়ে গেছে, এক্সপেন্সিভ হয়ে গেছে, মানুষ তখন মুরগির প্রতি বেশি ঝুঁকে যাবে। হ্যাঁ, সো দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইল বি পজিটিভ। তার মানে এখানে সম্পর্কটা হচ্ছে পজিটিভ। যদি তোমার বিফের দাম বেড়ে যায় তাহলে তোমার মুরগির চাহিদা বেড়ে যাবে। ঠিক একইভাবে কমপ্লিমেন্টারিতে কি বলা হচ্ছে, an increase in the price of a complement will lead to a decrease in the quantity demanded. যদি গাড়ির তেলের দাম বেড়ে যায় তাহলে গাড়ির ডিমান্ড কি হবে? কমবে। মনে আছে? যদি গাড়ির তেলের দাম বেড়ে যায় তাহলে গাড়ির ডিমান্ড কমবে। সো দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইল বি নেগেটিভ। এক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে নেগেটিভ। আর যদি দুইটা পণ্যের মধ্যে তোমার কি থাকে, দুইটা পণ্যের মধ্যে যদি কোনো রিলেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটি হবে জিরো। কেন জিরো হবে? যেমন আমি যদি মনে করো কম্পিউটার আর বাটারের মধ্যে যদি সম্পর্ক তৈরি করি বা দেখতে চাই, তাহলে কম্পিউটার এবং বাটার বা পিনাট বাটার এর মধ্যে কোনো সম্পর্ক হয়? বাজারে যে এটা দামের পরিবর্তন, বাটারের দামের পরিবর্তনের কারণে কম্পিউটার কেনার কোনো পরিবর্তন হবে? হবে না। ফলে এখানে ইলাস্টিসিটিটা হবে তোমার হচ্ছে কি জিরো। ঠিক আছে? বুঝা গেছে? এখন আসো, এখানে একটা एग्जांपल দেওয়া আছে। সাপোজ ইউ ওয়ার্ক এট অ্যাপল and you need to predict the effect of an increase in the price of Samsung Galaxy Gear smart watch. জানো তোমরা তো অ্যাপলেরও হচ্ছে তোমার ওয়াচ আছে এবং হচ্ছে স্যামসাং এরও ঘড়ি আছে, যেটা আমরা যেটা স্মার্ট ওয়াচ বলি। হ্যাঁ, on the quantity of Apple watch demanded বলা হচ্ছে যে স্যামসাং যদি তার ঘড়ির দাম যদি চেঞ্জ করে তাহলে অ্যাপলের ওয়াচের কি ধরনের পরিবর্তন হচ্ছে। হোল্ডিং আদার ফ্যাক্টর কনস্ট্যান্ট, অন্যান্য বিষয়গুলো আমি ইনকাম, আমার হচ্ছে রুচি, এগুলো আমি কনস্ট্যান্ট রেখে দিলাম। ইউ ক্যান ডু দিস বাই ক্যালকুলেটিং দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা এটাকে বের করতে পারি ক্রস প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড ব্যবহার করে, which is the percentage change in the quantity of Apple watches demanded divided by the percentage change in the price of Galaxy Gear. Galaxy Gear এর প্রাইস চেঞ্জের কারণে, হ্যাঁ, গ্যালাক্সি গিয়ারের প্রাইস চেঞ্জের কারণে আমার অ্যাপলের ওয়াচের হচ্ছে ডিমান্ড কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি দিয়ে ব্যবহার করতে পারি। দেখো এটা কেন ইম্পর্টেন্ট। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইম্পর্টেন্ট টু ফার্ম ম্যানেজার্স বিকজ ইট অ্যালাউস দেম টু মেজার whether products sold by other firm are close substitute for their product. তার মানে গ্যালাক্সির ওয়াচ বা স্যামসাং এর ওয়াচ এবং হচ্ছে আইফোনের বা অ্যাপলের ওয়াচ দুটা কি সাবস্টিটিউট, যে কোনো একটা ব্যবহার করলেই হয়, তোমাকে সেম ফ্যাসিলিটি দিবে। হ্যাঁ, তাহলে যেহেতু দুইটা প্রোডাক্ট সাবস্টিটিউট সেহেতু তুমি এই ক্যালকুলেশন করে তোমার অবস্থাটা বুঝতে পারো। ফর এক্সাম্পল, পেপসি কোলা এন্ড কোকা কোলা স্পেন্ড হেভিলি অন অ্যাডভার্টাইজিং হোপিং টু কনভিন্স কনজিউমার দ্যাট ইজ কোলা টেস্ট বেটার দেন ইটস রাইভাল। তাহলে আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হয় কেন? আমরা এগুলো অ্যাডভার্টাইজ করি অনেক বেশি মার্কেটটাকে দখল করার জন্য। আমি যদি ক্যালকুলেশন করতে না পারি যে আমার ডিমান্ড কতটুকু বাড়তেছে বা কমতেছে বা অন্যজন কিভাবে প্রাইস পরিবর্তন করতেছে, তা না হলে আমি মার্কেটটাকে ধরতে পারবো না। দেখো পেপসি কোলা এবং কোকা কোলা টেস্ট সেমই, কিন্তু মার্কেট দখল করার জন্য কেউ স্যার সাউন্ডে প্রবলেম হয়েছে। আবার প্রবলেম হচ্ছে, দেখো তো আবার শোনা যাচ্ছে কিনা? জি স্যার শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছো? তাহলে এখানে কয়টা এক্সাম্পল বলতে পারো তো দেখি। একটা বললাম অ্যাপল এবং হচ্ছে স্যামসাং এর ওয়াচের মধ্যে, তাই না? আর একটা কি এক্সাম্পল বলছি? পেপসি কোলা এবং হচ্ছে কোকা কোলা। কেন তুমি এগুলো ক্যালকুলেশন করবা? কারণ তুমি জানো যে মার্কেটটাকে ধরার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের উপর প্রচুর পরিমাণে টাকা খরচ করে থাকি। সুতরাং আমি টাকা খরচ করলাম কিন্তু মার্কেটটা আমার হাত থেকে বের হয়ে গেল, তাহলে কিন্তু আমার টাকাটা লস হয়ে যাচ্ছে, কোম্পানি আমাকে রাখবে না। সেক্ষেত্রে আমাকে সবসময় আমাকে এই বিষয়গুলো দেখতে হবে। হ্যাঁ, এখন আসো
আমরা এখন আর যে পয়েন্ট আছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটাকে দেখব। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি বলা হচ্ছে দেখো, ইনকামের সাথে আমার কোয়ান্টিটি ডিমান্ডের কি পরিবর্তন আছে, কি পরিবর্তন হয় ইনকামের সাথে ডিমান্ডের পরিবর্তন হয়, তুমি বলতে পারো? তোমার যদি ইনকাম বেড়ে যায় তাহলে তুমি কি কোনো পণ্য আগের তুলনায় বেশি কি কনজিউম করতে চাও? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। ইনকামের সাথে তোমার কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্ক কি আছে? জি স্যার। আছে স্যার। তাই না? আছে, তাই না? তো এইখানকার সম্পর্কগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, তোমার ইনকাম বাড়লেই তুমি সব পণ্যের ভোগ কি বাড়াবা? ইনকাম বাড়লে না। সব পণ্যের ভোগ বাড়বে না। তুমি আগে যে পরিমাণ রাইস খেতে, এখন ইনকাম বাড়লে কি তুমি তার থেকে আরো কি ডাবল রাইস খাবা? খাবা না। না স্যার। তুমি আমরা ইনকাম বাড়লে হয়তো নেসেসারি গুডস গুলো যা ভোগ করি তাই করি, কিন্তু অনেক সময় লাক্সারিয়াস গুড বা অন্যান্য বিষয়গুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই। তো এখানে দেখো অনেক মজার কিছু বিষয় আছে। তাহলে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলা হচ্ছে? এ মেজার অফ দ্য রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ডেড টু চেঞ্জ ইন ইনকাম measured by the percentage change in the quantity demanded divided by the percentage change in income. ঠিক আগের মতোই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মতোই এখানে পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, নিচে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। তার মানে মানুষের আয়ের পরিবর্তনের কারণে তার কোয়ান্টিটি ডিমান্ডের কি ধরনের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। হ্যাঁ, আয়ের স্থিতিস্থাপক, চাহিদা স্থিতিস্থাপক। তাহলে we know that if the quantity demanded of a good increase as income increase, then the good is normal good. যদি তোমার আয় বাড়ার সঙ্গে সঙ্গে যদি তোমার ওই পণ্যের যদি চাহিদা বাড়ে, তাহলে বলা হচ্ছে যে গুডটা হচ্ছে নর্মাল গুড। নর্মাল গুডস আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে যে লাক্সারিয়াস, একটা হচ্ছে নেসেসিটি। হ্যাঁ, নর্মাল গুড কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে লাক্সারিয়াস, একটা হচ্ছে নেসেসিটি গুড। এখন দেখো লাক্সারিয়াস গুড কাকে বলা হবে? A good is a luxury if the quantity demanded is very responsive to change in the income. তাহলে লাক্সারিয়াস গুড কোনটা বলা হচ্ছে? তোমার দাম বাড়ার সঙ্গে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখা যাচ্ছে যে কি তোমার ওই গুডগুলোর বা ওই পণ্যগুলোর চাহিদাটা অনেক বেশি পরিমাণ রেসপন্স করছে। তার অর্থ হচ্ছে দেখো তোমার যদি 10% ইনকাম বাড়ে আর তোমার যদি পণ্যের চাহিদা যদি 10 থেকে বেশি % বেড়ে যায়, তাহলে বলা হচ্ছে এটাকে লাক্সারিয়াস গুড। যেমন এক্সপেন্সিভ জুয়েলারি এন্ড সামার হাউস। এক্সপেন্সিভ জুয়েলারি মানে বুঝতেছো তো, দামি তখন গয়নাপাতি তুমি কেনা শুরু করে দিছো, অথবা নতুন নতুন সামার হাউস কিনতেছো বা নতুন কোনো অ্যাপার্টমেন্ট কিনছো, এটা হচ্ছে লাক্সারিয়াস গুডের কথা বলা হচ্ছে। কারণ তোমার 10% ইনকাম বাড়ছে কিন্তু তুমি ডিমান্ড করতেছো 10-এর বেশি, 15% বা 15% এরকম। ঠিক আছে? A good is a necessary if the quantity demanded is not very responsive to change in income. নেসেসারি গুডগুলো হচ্ছে এইরকম যে তোমার ইনকাম বাড়ছে কিন্তু তোমার ডিমান্ডটা ওই হারে পরিবর্তন হচ্ছে না, তার মানে তার তুলনায় কম হারে পরিবর্তন হচ্ছে। সো দ্যাট a 10% increase in income results in less than 10% increase in quantity demanded. যেমন ফুড অ্যান্ড ক্লথিং, তুমি আগেও বছরে 5টা ড্রেস ব্যবহার করতে, এখনো বছরে হয়তো 5টার জায়গায় 6টা ব্যবহার করতেছো, কিন্তু তোমার ইনকাম বেড়ে গেছে অনেক বেশি, কিন্তু ক্লথ তুমি আগের তুলনায় তার বেশি কিনবা না। কিনবা কি? বা ফুড, যেটা আমি আগে ডেইলি যে পরিমাণ ক্যালোরি খেতাম বা যে পরিমাণ ফুডের পেছনে ব্যয় করতাম, এখনো অথবা একটু বেশি করছি কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না। বুঝতে পারছো? ধরো তুমি এখন স্টুডেন্ট আছো, স্টুডেন্ট কালে তোমার বাবা তোমাকে হয়তো বা 8,000 বা 10,000 টাকা মাসে পাঠাচ্ছে তোমার লিভিং এক্সপেন্সের জন্য। তুমি বছরে 5টা ড্রেস কেনো এবং হচ্ছে যে বাকি টাকা তুমি খাবারের পেছনে খরচ করো। তারপর তুমি একটা জব পেয়ে গেলে, তোমার জবের স্টার্টিং স্যালারি 50,000 টাকা। তাহলে তোমার জব স্যালারি, আগে তোমার ইনকাম ছিল তোমার বাবা তোমাকে দিত 10,000, এখন তুমি 500, স্যালারি 50,000। তো তুমি আগে যে ফুড কনজিউম করতে তার থেকে কি এখন বেশি কনজিউম করবা? শোনা যাচ্ছে? না স্যার। বেশি তো কনজিউম করতে পারবে না। হয়তো তুমি আগে যেখানে রাইস খেতে এখন হয়তো চিকেন খাচ্ছ, রেস্টুরেন্টে খাচ্ছ, কিন্তু রেস্টুরেন্টে খেয়ে এসে তুমি তার বাসায় খেতে পারবে না, তাই না? তো এখানে যেটা বলা হচ্ছে নেসেসারি গুডগুলো এই ধরনের যে তোমার ইনকাম যতই বাড়ুক না কেন, এই ডিমান্ড, নেসেসারি গুডস এর ডিমান্ড গুলো খুব একটা বেশি পরিবর্তন হয় না। হ্যাঁ, এখন দেখো আরেক ধরনের গুড আছে, এ গুড ইজ ইনফেরিয়র ইফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ফলস হোয়েন ইনকাম ইনক্রিজ। এই গুডটা দেখো একটু ডিফারেন্ট বৈশিষ্ট্য। বলা হচ্ছে তোমার ইনকাম বাড়লে কিছু পণ্যের চাহিদা কমে যায়। বলতে পারো কি ধরনের পণ্যের চাহিদা কমে যেতে পারে?
মনে আছে আমি কি আলোচনা করছিলাম তোমাদের সাথে? মনে হয় না। দেখো তুমি যখন এখন স্টুডেন্ট আছো না, এখন 10,000 টাকা তোমার মান্থলি বাবা তোমাকে পাঠাচ্ছেন, তুমি দেখা যায় যে রাইসটা খাচ্ছ, একটু মোটা চালের ভাত খাচ্ছ, পাবলিক ট্রান্সপোর্টে উঠতেছো, তাই না, ট্রেনে করে বাসায় যাওয়া আসা করতেছো। তো এগুলো হচ্ছে তোমার এমন ধরনের গুড, যখন তোমার ইনকাম বেড়ে যাবে তখন তুমি এই গুডগুলোকে কি করবা, আর কনজিউম করতে চাবা না। তার অর্থ হচ্ছে এই যে তোমার তখন রুচি পরিবর্তন এসে যাবে, তখন তুমি মোটা চালে ভাত খাবা না, পাবলিক ট্রান্সপোর্টে সহজে উঠতে চাবে না, তখন হয়তো বিমানে ফ্লাই করবা, হয়তো বা এসি গাড়িতে ফ্লাই করবা, হ্যাঁ, নন এসিতে না যে এসিতে যাচ্ছ, নর্মাল কেবিনে না, নর্মাল হচ্ছে কম্পার্টমেন্টে না যে কেবিনে করে যাচ্ছ ঢাকায় বা অন্যান্য জায়গায়, তখন নর্মাল রাইস, নর্মাল ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট এগুলোর ডিমান্ডটা কমে যায়। এগুলোকে বলা হচ্ছে ইনফেরিয়র গুড। কথাটা বুঝতে পারছো? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। ইনফেরিয়র গুড কাকে বলা হচ্ছে? শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে না স্যার, ক্লিয়ারলি কথা আসতেছে না। শোনা যাচ্ছে না স্যার। তাহলে তো বিপদ। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। দুই একজন শুনতে না পেলে তো আবার এটা তো খারাপ লাগবে যে ওরা বুঝতে পারতেছে না হয়তো। ভালো করার কি কোনো উপায় আছে আর? সাউন্ড স্যার শোনা যাচ্ছে না কিছু স্যার। এখন শুনতে পাচ্ছো? হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। ওই নেটের কারণে হয়তো এটা হচ্ছে। তো আমি কি বলছি, ইনফেরিয়র গুডটা কি বললাম তাহলে? ইনফেরিয়র গুড বললাম যে তোমার ইনকাম বাড়লে যে পণ্যগুলোর চাহিদা কমে যায়, তাই না? তাহলে চাহিদা কমে কোন পণ্যগুলোর? যেগুলো নর্মাল গুড, বা এই যে যেমন বললাম মোটা চালের ভাত, তারপর হচ্ছে কম দামি কাপড়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাবলিক ট্রান্সপোর্ট, সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, অন্যান্য ভেহিকেল হতে পারে, এই জায়গাগুলোতে এই ডিমান্ডগুলো কমে যায়। বুঝছো? তাহলে ইনফেরিয়র গুড বোঝা গেল। লাস্ট একটা গুড আছে গিফেন গুড। গিফেন গুডও হচ্ছে এক ধরনের ইনফেরিয়র গুড, কিন্তু এটা সমস্যা হচ্ছে কি, যদি পণ্যের দাম বেড়ে যায় তাহলে ওই পণ্যগুলোর ডিমান্ডও বেড়ে যায়। কি বলছি বুঝছো? গিফেন গুডটা একটু ডিফারেন্ট ধরনের। গিফেন গুডটা হচ্ছে when the price of a given good increase its demand also increase। তাহলে আমরা জানি যে ডিমান্ড ল কি বলে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, তাই না? হ্যালো, নাসিব, শুনতে নাসিব পাচ্ছো? মিউট করো। নাসিব কথা হচ্ছে কোথা থেকে? নাসিবুর মিউট করো। শোনো, গিফেন গুডটা একটা মজার ধরনের গুড, বুঝছো? এটা হচ্ছে যে যদি এর প্রাইস বাড়ে, গিফেন গুডে যদি প্রাইস বাড়ে তাহলে ডিমান্ডটা বাড়তে থাকে। এইটা সাধারণত দরিদ্র মানুষের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে দেখো, যখন চালের দাম বেড়ে যায়, হ্যাঁ, যখন নর্মাল চালের দাম বেড়ে যায় তখন মানুষ, এই যে সাধারণ যে মানুষগুলো আছে বা গরিব মানুষগুলো আছে, তখন তাদের ইনকামের একটা বড় অংশ এই চাল কিনতে চলে যায়, হ্যাঁ, যার কারণে সে অন্যান্য ফলমূল বা শাকসবজি বা মাছ মাংস আর কিনতে পারে না, কিনে তখন কি করে, সে চাল বেশি করে কিনে চাল বা ভাত খেয়েই সে কি করে বেঁচে থাকে। আমার কথাটা বোঝা গেছে? গিভেন গুড কাকে বলে? গিভেন গুড হচ্ছে ল অফ ডিমান্ডকে ভায়োলেট করে। ল অফ ডিমান্ড হচ্ছে যে আমরা জানি যে প্রাইস বাড়লে ডিমান্ড কমার কথা, কিন্তু এই গিভেন গুডের ক্ষেত্রে প্রাইস বাড়লেও তোমার কি হবে, ডিমান্ড বাড়বে। কারণ কি, যে মানুষ তখন কি করে, এই দরিদ্র মানুষগুলো তখন চাল কেনার পেছনে বেশি টাকা ব্যয় করে থাকে। চালের দাম যখন বেড়ে যায় তাদের ইনকামের বেশিরভাগ অংশ যেহেতু চাল কেনার জন্য চলে যায়, তখন তারা চালটাই বেশি কনজিউম করে, শাক সবজি মাছ মাংস আর কনজিউম করতে পারে না। এই ধরনের গুডটাকে তখন তাকে কি বলা হয়, গিভেন গুড বলা হয়। ঠিক আছে, তাহলে আমার ইলাস্টিসিটি চ্যাপ্টারটা এই আলোচনা মোটামুটি, এর বাইরে তেমন কিছু আর নেই। আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব। বুঝা গেছে কথাটা কি বলছি? এখন কি ক্লিয়ার হলো ইলাস্টিসিটি তিন ধরনের যে আমি আলোচনা করলাম? জি স্যার। এখন আসো আমি দেখি তোমাদের হচ্ছে মার্কেটটা কি অবস্থা হয়ে আছে। মার্কেটের অবস্থা খুব খারাপ, সবকিছু জিনিসের দাম বেশি। সব জিনিসের দাম বেশি না, সেটা তো আমরাও বুঝতেছি, মানে একটু বেশি খারাপ বলা যায়। এটা গভর্নমেন্ট কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। স্লাইড কি দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। দাঁড়াও একটা মিনিট।
এখন দেখো, এবার দেখা যাচ্ছে না? জি স্যার। দেখো মার্কেটের একটু আমি আজকে ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, তাহলে এই কারণে মার্কেটের একটা অংশ বড় অংশটা বাদ আছে। আমি কি তোমাদের পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটটা পড়াইছিলাম? দেখো তো একটু খাতায়। প্রথম থেকে পড়ো মার্কেট। হ্যাঁ, মার্কেট আবার প্রথম থেকে পড়ো। প্রথম থেকে পড়াতে গেলে দাঁড়াও, প্রথম থেকে স্লাইড গুলো নেই, আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের। আর স্লাইড গুলো আমি তোমাদের তৈরি করে দিয়ে দিব। হ্যাঁ, স্লাইড বেশিরভাগই তৈরি করা আছে, একটা টপিকের স্লাইডটা নাই, সেটা আমি দিয়ে দিব। আমাকে একটা দিন তোমরা সময় দাও, তাহলেই হবে। মার্কেট হচ্ছে এমন একটা প্লেস, বা আগে বলা হতো যে মার্কেট হচ্ছে এমন একটা প্লেস যেখানে হচ্ছে বায়ার এবং সেলার কি হবে এক জায়গায়। এই স্লাইডটা এখন দেখুন, আমি যখন বলবো তখন এই স্লাইডটা দেখা শুরু করবো, ঠিক আছে? আমি তোমাদের নিশ্চিত থেকে একটু দেখাচ্ছি যে মার্কেট হচ্ছে এমন একটা প্লেস যেখানে বায়ার এবং সেলার কি হবে উপস্থিত থেকে বার্গেনিং এর মাধ্যমে বা তর্ক বিতর্কের মাধ্যমে একটা প্রাইস সেট হবে, হয়ে কেনা বেচা যদি হয় তাহলে তাকে বলা হচ্ছে মার্কেট। তাহলে হয়তো তোমরা বলতে পারো যে মার্কেট হওয়ার জন্য তাহলে কি ইয়ে লাগবে, প্লেসটা কি জরুরি? বলো তো। আমরা যেমন হাট বাজার কথা বলি না, হাটটা একটা নির্দিষ্ট জায়গায় বসে, এখনকার যুগে কি প্লেস খুব জরুরি মার্কেটের জন্য? না স্যার। এখনকার জন্য না স্যার। এখনকার দিনে মার্কেটের জন্য প্লেস কোনো জরুরি না। এখন দুজন বায়ার এবং সেলার হলে হবে, আমরা ভার্চুয়াল জগতেও কেনাবেচা করতে পারি, তাই না? ভার্চুয়াল জগৎটাকে আমরা মার্কেট হিসেবে কনসিডার করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্লেসটা খুব একটা বেশি জরুরি না। তাহলে অরিজিনালি জেভন সেড এ মার্কেট ওয়াজ এ পাবলিক প্লেস ইন এ টাউন হোয়ার provisions and other objects were exposed for sale, but the word has been generalized so as to mean anybody or person who are in intimate business relation and carry on extensive transaction in any commodity. তাহলে এখন মার্কেটটাকে বলা হচ্ছে সারা পৃথিবীটাই মার্কেট হিসেবে আসতে পারে, যেখানে মানুষ বা বায়ার এবং সেলার কি করবে, তারা ইন্টিমেট হবে। ইন্টিমেট মানে হচ্ছে যে কাছাকাছি আসবে এবং তারা দর কষাকষি করে কেনাবেচা করবে। A French economist, Carnot said, economics understand by the term market not any particular marketplace in which things are bought and sold, but the whole of any region in which buyers and sellers are in such free intercourse with one another that the price of the same goods tend to easily and quickly. তো বলা হচ্ছে যে বায়ার এবং সেলার কি করবে, ইন্টারকোর্স বা তারা বার্গেনিং করে তারা কি করবে, সেম পণ্যের দামটা যেন একই রকম থাকে সেটা তারা কি করবে, এনশিওর করবে। এটাকে বলা হচ্ছে মার্কেট। তো মার্কেট হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ, মার্কেটে কিছু প্রয়োজনীয়তা বা কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কি, একটা কমোডিটি থাকতে হবে যেটা বিক্রি করার জন্য আলোচনায় আসবে। কি বলছি বুঝছো? একটা কমোডিটি অবশ্যই থাকতে হবে যেটা বিক্রির জন্য আলোচিত হবে। দ্য এক্সিস্টেন্স অফ বায়ার অ্যান্ড সেলার, সেখানে একজন বিক্রেতা এবং একজন ক্রেতাকে থাকতে হবে। আর এটা বলা হচ্ছে এ প্লেস বি ইট এ সার্টেন রিজিয়ন অর কান্ট্রি অর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। একটা প্লেস হতে হবে, সেটা একটা দেশে হতে পারে, একটা রিজিয়ন হতে পারে, অথবা সারা পৃথিবী জুড়ে হতে পারে। Thus, intercourse between buyer and seller that only one price should prevail for the same commodity at the same time. একই সময়ে একটি পণ্যের একই দাম থাকতে হবে, দাম মানে কম বেশি হওয়া যাবে না। এই চারটা হচ্ছে মূল বৈশিষ্ট্য একটা মার্কেট হতে হলে। কি লাগবে? একটা কমোডিটি লাগবে, বায়ার এবং সেলার লাগবে, একটা প্লেস হতে পারে, সেটা একটা রিজিয়নে, প্লেসটা রিজিয়নে হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে একটা কান্ট্রি হতে পারে, অথবা সারা পৃথিবী জুড়ে হতে পারে। আর কি হতে হবে তোমার, যে বায়ার এবং সেলারের মধ্যে বার্গেনিং এর মাধ্যমে কি হবে বলো তো দেখি। বার্গেনিং এর মাধ্যমে একটা পণ্যের দাম একটা নির্দিষ্ট সময়ে একই রকম হতে হবে, কম বেশি হওয়া যাবে না। এখন দেখো তোমাদের ওখানে মনে আলোচনা করা হয়েছে পারফেক্ট এবং ইমপারফেক্ট মার্কেট। তাহলে পারফেক্ট মার্কেট কাকে বলে আর ইমপারফেক্ট মার্কেট কাকে বলে? দেখো তোমরা একটু দরকার হলে নোট ডাউন করে নাও। A market is said to be perfect when all the potential sellers and buyers are promptly aware of the price at which transaction take place and all the other seller and বলো কিছু বলছো? হ্যালো, কথাটা ক্লিয়ার আসছে না, আবার একটু বলো আমাকে। স্লাইডটা অন্য স্লাইড আসছে স্যার।
না স্লাইড এটা এটা দেখো না, এখন স্লাইডটা দেখো না, আমি ওই প্রথম দিকে একটু কথাগুলো বলে দিচ্ছি, ওই স্লাইডগুলো তৈরি করা নাই। হ্যাঁ, আমি যখন বলবো তখন তোমরা এই স্লাইডটা দেখবা। অল্প একটু আলোচনা আছে করেই আমি তোমাদের এই স্লাইডগুলোতে আসবো, ঠিক আছে? কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে দাঁড়াও একটু, তাহলে এটাকে আমি একটু মিউট করে দিয়ে স্লাইডটাকে আমি একটু ইয়ে করে দিই, দিয়ে আমি ভিডিওতে আসি। দেখো আমাকে তো দেখা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, জি স্যার। আমার ভিডিওটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এখন তোমরা দেখো আমি যে কথাটা বলছিলাম পারফেক্ট এন্ড ইমপারফেক্ট মার্কেট, স্লাইডে এখন আমি যাচ্ছি না, স্লাইড একটু পরে তোমাদের দিচ্ছি। পারফেক্ট মার্কেট তাকেই বলা হবে যে মার্কেটের সমস্ত ইনফরমেশন তোমার হাতের কাছে আছে। কি বলছি বুঝছো? পণ্যের কোয়ালিটি, পণ্যের দাম, পণ্য কোথা থেকে আসছে, কি ধরনের এর মান, সমস্ত কিছু যখন তোমার হাতে অ্যাভেলেবল থাকবে তখন তাকে বলা হবে পারফেক্ট মার্কেট। তার অর্থ হচ্ছে বায়ার এবং সেলারের কাছে সমস্ত ইনফরমেশন আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পারফেক্ট মার্কেট। আর ইমপারফেক্ট মার্কেট হচ্ছে যেখানে পণ্যের গুণাগুণ, পণ্যের হচ্ছে দাম বা পণ্যের কোয়ালিটি বা পণ্যের হচ্ছে অন্যান্য যে ইনফরমেশন যেগুলো তোমার হাতে যদি না থাকে তাহলে তাকে বলা হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। যেমন মনোপলি গুডসের ক্ষেত্রে এক ধরনের হয়। পারফেক্ট মার্কেট সাধারণত এগ্রিকালচার কমোডিটির ক্ষেত্রে হয়। স্যার কোথা কাটে যায়? হ্যাঁ হ্যাঁ, কথা বেজে যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যায়। পারফেক্ট মার্কেট কাকে বলা হচ্ছে? যেখানে তোমার কাছে সমস্ত ইনফরমেশন থাকবে, পণ্যের কোয়ালিটি, পণ্যের দাম, এই পণ্যটার অন্য বাজারে দাম কত, সমস্ত ইনফরমেশন যখন তোমার কাছে থাকবে ওটাকে বলা হচ্ছে পারফেক্ট মার্কেট। আর ইমপারফেক্ট মার্কেট হচ্ছে যখন পণ্যের সমস্ত কিছু ইনফরমেশন তোমার কাছে থাকবে না, তার মানে সেলার কিছু হাইড করবে, তুমি চাইলেও সমস্ত ইনফরমেশন বাজারে পাবা না, এটাকে বলা হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। তো পারফেক্ট মার্কেট কার ক্ষেত্রে হয়? পারফেক্ট মার্কেট হয় সাধারণত এগ্রিকালচার কমোডিটির ক্ষেত্রে, শাকসবজি, চাল, গম, তোমার হচ্ছে যে লেন্টিল বা যেগুলো ডাল আছে এগুলোর ক্ষেত্রে হয়। তুমি যখন বাজারে যাও তখন তুমি আলু কি দেখে কেনো না না দেখে কেনো বলতে পারো? আলু অথবা রাইস কেনার সময় দেখে কেনো না না দেখে কেনো? দেখে। দেখে কেনো, তাই না? দেখে কেনো, সব সাজানো থাকে সামনে, তুমি খোলে মিলে দেখে তুমি এগুলো কিনতে পারো। কিন্তু একটা চিপস বলো অথবা অন্যান্য যে কিছু কমোডিটি আছে ওগুলো তো আমরা দেখে কিনতে পারি না, তাই না? ওগুলো যেমন বিদ্যুৎ বলো অথবা ওয়াটার সাপ্লাই বলো, এগুলো আমরা দেখে কিনতে পারি না, এগুলো দেখে কিনা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এই হচ্ছে পারফেক্ট এবং ইমপারফেক্ট মার্কেটের পার্থক্য। পারফেক্টের ক্ষেত্রে তোমার সমস্ত ইনফরমেশন তোমার সামনে থাকবে, আর ইমপারফেক্টের ক্ষেত্রে তোমার কাছে সমস্ত ইনফরমেশন থাকবে না, ঠিক আছে? এখন টাইপস অফ মার্কেট, মার্কেটের ভিতরে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। হ্যাঁ, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কাকে বলা হচ্ছে? যেখানে তোমার হচ্ছে অনেক বেশি বায়ার থাকবে, অনেক বেশি সেলার থাকবে, পণ্যগুলো তোমার কি হবে হোমোজেনিয়াস, মানে একই ধরনের পণ্য। যেমন মনে করো যে মিনিকাট চাল রাজশাহী শহরে যে কোনো বাজারে যাও না কেন, যে কোনো দোকানে যাও না কেন, প্রায় কাছাকাছি হবে, খুব কম বেশি হবে না, 19-20 হবে। বুঝতে পারছো? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কাকে বলা হচ্ছে? যেখানে অনেক রকম বায়ার এবং সেলার থাকবে এবং পণ্যগুলো কি হবে হোমোজেনিয়াস। ইমপারফেক্ট মার্কেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট এটাকে বলা হচ্ছে, এখানে বায়ার এবং সেলার বা ফার্ম থাকবে হচ্ছে ম্যানি, পণ্যগুলোর মধ্যে কি থাকবে একটু ভাগ থাকবে। কি থাকবে জানো? পণ্যগুলোর মান একদম 100% একরকম হবে না। তারপর পারফেক্ট অলিগোপলি বা অলিগোপলি, অলিগোপলির ক্ষেত্রে নাম্বার অফ ফার্ম থাকবে অল্প কয়েকটা, 4-5টা হাতে গোনা। পণ্যের কোয়ালিটি থাকবে হোমোজেনিয়াস। হ্যাঁ, পণ্যের কোয়ালিটি থাকবে হোমোজেনিয়াস। আর আরেকটা যেটা বলা হচ্ছে মনোপলি মার্কেট। মনোপলিকে বলা হচ্ছে একচেটিয়া। একচেটিয়া হচ্ছে তোমার কি, যেখানে একজনই সেলার থাকবে, একজন সেলার কিন্তু তোমার নাম্বার অফ বায়ার হচ্ছে অনেক।
তাহলে আমাদের বাংলাদেশে এমন কোনো পণ্য আছে যে পণ্যের সেলার একজনই আর অন্য কেউ বিক্রি করতে পারে না, এরকম কোনো সেলার আছে বলতে পারো? না। একটু চিন্তা ভাবনা করে দেখো তো যে কোন পণ্যগুলো আমাদের ডেইলি লাইফে লাগে, প্রতিদিন প্রতি মুহূর্তে লাগে, এই পণ্যগুলো একজনই সেল করে আর কেউ সেল করতে পারে না। ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি একটা, তারপর গ্যাস। হ্যাঁ, আমাদের যে এই যে আমাদের যে তোমার বাপেক্স আছে না, এরাই একমাত্র অথরিটি গ্যাস তেল বিক্রি করার জন্য, এর বাইরে আর কেউ বিক্রি করতে পারে না। ওদের কাছ থেকে নিয়ে পরে বাকিরা বিক্রি করতে পারে, তার আগ পর্যন্ত কেউ বিক্রি করতে পারে না। ইলেকট্রিসিটি বলো, ঢাকা রাজশাহীতে যে ওয়াসা আছে পানি সাপ্লাই দেয়, এটা একমাত্র তারাই ডিস্ট্রিবিউটর, আর কেউ করতে পারে না। এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মনোপলি মার্কেট। ঠিক আছে। অলিগোপলি হচ্ছে কি? অলিগোপলি ক্ষেত্রে আমি বলছি যে এটা নাম্বার অফ ফার্ম থাকবে অল্প কয়েকটা, 4-5টা। অলিগোপলি মার্কেটের উদাহরণ হচ্ছে তোমার আমাদের যে মোবাইল কোম্পানিগুলো আছে না, কয়টা আছে আমাদের দেশে? 4-5টা নাকি? হ্যাঁ। অলিগোপলি আমি বলছি যে প্রোডাক্ট গুলো থাকবে হোমোজিনিয়াস, আর হচ্ছে নাম্বার অফ ফার্ম বা নাম্বার অফ কোম্পানি থাকবে ফিউ, মানে 4-5টার মতো। এইটাকে বলা আছে, এটাকে আমরা বলছি মোবাইল মার্কেট উদাহরণ হিসেবে। আর মনোপলিস্টিক কম্পিটিটিভ বলতেছি যে এখানে ফার্ম থাকবে ম্যানি বলতে 10-15-20টা এরকম, তার বেশি না। হ্যাঁ, এবং প্রোডাক্ট গুলো থাকবে ডিফারেন্সিয়েট। তাহলে এই ধরনের মার্কেটের উদাহরণ হচ্ছে আমাদের রাজশাহীতে যে বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলো আছে না, রেস্টুরেন্ট আছে না, অনেক রেস্টুরেন্ট আছে না, এগুলোকে বলা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ ফার্ম। আর পারফেক্ট কম্পিটিটিভ ফার্ম কোনগুলোকে বলা হচ্ছে? সেটা হচ্ছে যে যারা কৃষক, যারা রাইস উৎপাদন করে, হুইট উৎপাদন করে, পালস উৎপাদন করে, ভেজিটেবল উৎপাদন করে, এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ। উদাহরণগুলো মনে থাকবে? কেউ একজন বলতে পারবে উদাহরণ যেগুলো আমি বললাম তোমাদের? মনোপলি মার্কেটের উদাহরণ কি বলো দেখি? ইলেকট্রিসিটি, ওয়াসা, গ্যাস। তাই না? অলিগোপলি বুঝতে পারছো না? কারণ কি করবো বলো, নেটে যদি এই অবস্থা হয়। আমি এতক্ষণ পরে তোমার কথাটা আমার কাছে আসতেছে না পুরোপুরি, আমিও শুনতে পাচ্ছি না। আমাকে আর কেউ শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। বলো তো, নেটের স্পিড বাড়াবো, আমি তো ওয়াইফাই। শোনা যায় না। শোনা যাচ্ছে না এখন? এখন শোনা যায়। অন্যান্য শুনতে পাই না। সমস্যা হয় না? বাঁধন মনে হয় তোর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার। স্যার শোনা যায় না স্যার। জায়গায় স্যার নেটওয়ার্কের সমস্যা, ওই কারণে। তোমরা যে অন্য ক্লাসগুলো করছো, শোনা যায় না স্যার। শোনো, তোমরা যে অন্য ক্লাসগুলো করছো ওখানেও কি এই ধরনের সমস্যা হয় না আমারটাতে হচ্ছে? প্রথম ক্লাস স্যার ক্লাসে নিতে পারে নাই। তাই? আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আমার যেখানে ওয়াইফাই যেখানে লাইন আছে ওইখানে আরো কাছে থেকে ক্লাস নেব, তাহলে দেখা যাচ্ছে আরেকটা হয়তো স্পিড বেশি পাওয়া যাবে। এখন কি শুনতে পাচ্ছো? তাহলে আমি অলিগোপলি মার্কেটের উদাহরণ কি বলছি একজন বলো তো? কিছু বোঝা যাচ্ছে না, বেঁধে যাচ্ছে স্যার কথা স্যার। বেঁধে যাচ্ছে না? অলিগোপলি মার্কেটের উদাহরণ কি বলছি একটু বলতে পারবা? স্যার মোবাইল ফোন আমাদের যে 4টা আছে না, বাংলা লিংক, গ্রামীণ ফোন, টেলিটক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অলিগোপলি মার্কেটের উদাহরণ। আর মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটের উদাহরণ কি বললাম? রেস্টুরেন্ট, রাজশাহীতে বা ঢাকাতে যতগুলো রেস্টুরেন্ট আছে না, এখানে নাম্বার অফ ফার্ম বা নাম্বার অফ কোম্পানি থাকবে অনেকগুলো, তারা হচ্ছে এক একটা রেস্টুরেন্ট। নেচার অফ কমোডিটিটা কি? হ্যাঁ, নেচার অফ কমোডিটি। নেচার অফ হোমোজেনিটি না কমোডিটি? স্যার কমোডিটি মানে পণ্য, যে পণ্যটা কোম্পানিগুলো বা তোমার ফার্মগুলো সাপ্লাই দেয়। স্যার আমি বলতে চাচ্ছিলাম হোমোজেনাস, তারপরে ডিফারেন্সিয়েটেড, মানে এগুলো মানে কোন ধরনের? হোমোজেনাস হচ্ছে একই রকম, আর ডিফারেন্সিয়েট বলতে হচ্ছে যে পণ্যের মধ্যে কিছুটা কি থাকবে, পার্থক্য থাকবে। যেমন ধরো বাংলা লিংকের যদি তুমি সিম ব্যবহার করতে পারো, ওটা দিয়েও তুমি কথা বলতে পারবা। গ্রামীণ ফোনের সিম ব্যবহার করলে ওটা দিয়েও তুমি কি করতে পারবা, কথা বলতে পারবা নাকি? তাহলে হোমোজেনাস হলো না বিষয়গুলো? বুঝতে পারছো? স্যার বাট মানে গ্রামীণ ফোন যেরকম কভারেজ দেয় কিন্তু বাংলা লিংক তো ওরকম দেয় না, মানে এরকম, এটা তো তাহলে ডিফারেন্সিয়েটেড হলো না?
ওইটা না, তুমি একটু ইয়ে করো, ওইটা তো তোমার হচ্ছে যে নেটওয়ার্কের কোয়ালিটি খারাপের কারণে, কিন্তু ফাংশনটা তো একই রকম দিচ্ছে, যে তারাও তোমাকে ইন্টারনেট সার্ভিস দিবে, তোমার হচ্ছে যে তোমাকে কথা বলার সুযোগ দিবে, ভিডিও শেয়ারিং এর সুযোগ দিবে। হ্যাঁ, নেটওয়ার্ক দুর্বল সেটা হচ্ছে অন্য বিষয়, সেটা তো তাদের ক্যাপাসিটি কমে কারণে। যেমন মনে করো, তুমি যদি মনে করো রাইসের কথা যদি হোমোজিনিয়াস বলতে যদি আমি রাইস ধরি, মিনিকেট রাইস, তাহলে মিনিকেট রাইস তুমি মনে করো যে 19-20 তো হয়, তাই না? কোয়ালিটি এক দোকান থেকে কিনলা মিনিকেট রাইস, এটার টেস্ট একটু আলাদা, আরেক দোকান থেকে একটা মিনিকেট রাইস কিনলে ওটা একটু হয়তো ভালো হতে পারে, কিন্তু মিনিকেট রাইস তোমার তো ডিমান্ড একই রকম ফুলফিল করে। স্যার কিছু বুঝতেছি না স্যার। স্যার সাউন্ডের সমস্যা স্যার, স্যার বাইরে যাবে কথা আটকে আটকে আসতেছে স্যার, কথা আটকে আটকে আসতেছে। স্যার তাহলে? স্লাইডও স্যার ঠিক মতো বোঝা যাচ্ছে না স্যার। স্লাইড আমি দিই নাই, স্লাইড দিই নাই, স্লাইড একটু পরে দেবো, আর 2 মিনিট পরে তোমাদের স্লাইডটা দিচ্ছি। স্যার ভয়েসটাও কেমন কাটা কাটা আসতেছে স্যার, কিছুই বুঝতে পারছি না। তাহলে কি করি বলো তো? স্যার এভাবে ক্লাস করলে তো স্যার কিছুই বুঝতেছি না স্যার। সেটাই তো সমস্যা আমাদের। হ্যালো, আমি তোমাদের ভালো মতো শুনতে পাচ্ছি না। আমরাও শুনতে পাচ্ছি না স্যার। আপনারা তো বের হয়ে যাচ্ছে মাঝে মাঝে আসতেছে না স্যার। শুনতে পাচ্ছি না স্যার। তাহলে কেটে দিয়ে আবার ঢুকবো না? সবাইকে তো অ্যাকসেপ্ট করতে আবার সময় লাগবে। অনেক প্রবলেম হচ্ছে স্যার। তাহলে আমি কি স্লাইডে যাই একটু, তাহলে স্লাইডে যাই নাকি? ওটা দেখে তোমার স্যার কথার মাঝখানে আটকে আটকে আসতেছে কথা, তাহলে তো খুবই ডিফিকাল্ট। জি স্যার। তাহলে আমি কি আবার একটু দেখি চেষ্টা করি হোমোজিনিয়াস কথাটা তোমাদের বোঝাতে পারি কিনা। কষ্ট করতে পারবে স্যার। হোমোজিনিয়াস কথাটা হচ্ছে যে তার ফাংশনটা হবে একই রকম। যেমন মিনিকেট চাল তুমি যে কোনো দোকান থেকে খাও না কেন, ওই টেস্ট অলমোস্ট 19 আর 20 একই রকম, তাই না? জি স্যার। তাই না? আর ডিফারেন্সিয়েট বলতে বোঝানো হচ্ছে, ডিফারেন্সিয়েট যদি আমি বলি তাহলে দেখবা যে তুমি যদি মনে করো যে পিজা হাটের পিজা খাও আর নর্মাল একটা রেস্টুরেন্টের পিজা খাও, তাহলে দুটার মান কি একরকম হবে? একরকম হবে না, দামও একরকম হবে না, ওর টেস্টটাও একরকম হবে না। এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট। হ্যাঁ, এক একটা কোম্পানি বা এক একটা ফার্ম তাদের কোয়ালিটি বা টেস্টে আলাদা কারণে সেখানে পণ্যের দাম এবং হচ্ছে চাহিদার কি হবে, পরিবর্তন হবে বা একটু পার্থক্য থাকবে। এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট। বলো। হ্যালো, অনেকে ঢুকতে পারতেছে না স্যার, ক্লাসে অনেকে ঢুকতে পারতেছে না। ঢুকতে পারতেছে স্যার না ক্লাসে অনেকে ঢুকতে। জি স্যার। স্যার প্রায় স্যার কানেকশন লস হয়ে গেছে স্যার। মিট করার জন্য। চলে আসছে। বলো, কিছু বলো। অনেকে কি চলে গেছে নাকি? স্যার অনেকে স্যার বারবার কানেকশন লস্ট হয়ে যাচ্ছে স্যার। আমার কাছে যেগুলো আসতেছে আমি তো অ্যাকসেপ্ট করছি, কিন্তু তোমার হচ্ছে যে এখন তো পেন্ডিং মনে হয় কিছু নেই। স্যার বারবার ডিসকানেক্ট হচ্ছে আর সাউন্ড স্পষ্ট না স্যার, কিছু কথা শুনতে পাচ্ছি তারপরে বুঝছি না সেগুলা। হ্যাঁ, ওভাবে স্লো গেলে তো বা লেটে গেলে তো কথা বোঝা যাবে না, তাহলে এখন কি করি বলো, আমি তো বুঝে উঠতে পারতেছি না। স্যার একজন ক্লাস করলেও তো হবে না, আমাদের সবারই শেখা লাগবে। হবে, তাহলে এখন কি করি বলো? এখন তো তোমাদের এটা তোমাদের সাথে জানাতে হবে। আমি চেষ্টা করি দেখি আরো স্পিড বাড়ানো যায় কিনা আমারটার। তোমরা কি মানে মোবাইল থেকে ব্যবহার করছো না ওয়াইফাই থেকে, কোনটা থেকে জি ব্যবহার স্যার, আমরা মোবাইল থেকে ইউজ মোবাইল ডাটা স্যার। মোবাইল ডাটা স্যার। এখন আমার ক্লাসে তো ধরো আমি তো বেশ ভালো ওয়াইফাই তো নাই স্যার, মোবাইল ভালো না স্যার। আমার এখনো এখানে 8 জন আছে পার্টিসিপেন্ট, খারাপ তো না, সবাই তো আছে মোটামুটি। স্যার হয়তো স্যার আপনার যদি ক্যামেরাটা অফ করতেন তাহলে বোধহয় নেট বাফারিং একটু কম হতো। তাহলে আমি অফ করে দিই, সমস্যা নেই, আমার তো এটা খুব বেশি জরুরি না। স্টপ ভিডিও করে দিলাম। এখন দেখো তো এখন কি মনে হচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা তো যাচ্ছে। শুনতে পাচ্ছো? স্যার শোনা যাচ্ছে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আর অনেকক্ষণ পরে আবার কানেকশন হচ্ছে। ও
আমাদের দেশে টেকনোলজি কি করবো এখন বলো? এখন দেখো তো একটু আর চেষ্টা স্যার করো। আমার বাসা একদমই গ্রামে, তো ক্লাস সম্পূর্ণ মানে একেবারে নেট থাকে না স্যার। ও আচ্ছা, ভয়ের কিছু নেই বুঝছো, আমি তোমাদের স্লাইড গুলো দিয়ে দিব, তো তোমরা স্লাইডে একদম A to Z পেয়ে যাবা, কোনো কষ্টই করতে হবে না। স্যার নোট ভিডিও দেখে যদি ক্লাসে শিখতে পারতাম তাহলে তো আমাদের এতদিনে ভিডিও করলে ক্লাসগুলো হয়ে যেত স্যার। আচ্ছা আচ্ছা, এভাবে তো হয় না স্যার। এখন আমি তো রেকর্ডিং করে ফেলতেছি, হ্যাঁ রেকর্ডিং তো অপশনটা অন করে রাখছি, এখন দেখি ওটা পারি কিনা, ওটাও তোমাদের দিতে পারি কিনা। যাই হোক, একটু তাহলে আলোচনা আরেকটু করে না হয় আজকে ক্লাসটা রাখি, তারপর দেখি নেক্সট ডেতে কি করা যায়, তোমাদের সাথে সাথে আলোচনা করি। তাহলে আমরা কয় ধরনের মার্কেট পেলাম? পারফেক্ট কম্পিটিটিভ চলতে থাকলে তো স্যার আসলে স্যার কিছুই ঠিক মতন শেখা না, এটা আসলে একটু মানে আমি আসলে অনলাইন ক্লাসটাকে ডিসকারেজই করি, এই কারণে এইভাবে তো ক্লাস করা যাচ্ছে না স্যার। এইভাবে হচ্ছে যে আসলে স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার এইভাবে। হ্যাঁ, বেশি ইফেক্টিভ হচ্ছে না একটা, দ্বিতীয়ত হচ্ছে যে এখন সবেমাত্র এমনিতে আমরা বই আনি নাই স্যার, আমাদের একটু প্রবলেম হচ্ছে। আর হচ্ছে স্যার আমি তো বই খাতা কিছুই নিয়ে আসিনি স্যার। সেই তো কে জানে যে এতদিন লকডাউন থাকবে। আনতে পারিনি স্যার। তবে যেটা হচ্ছে যে আমাদের সবগুলো সুবিধা এনশিওর না করে এইভাবে ক্লাস কন্টিনিউ করা, তার মানে শুধু সময়ের অপচয়। হ্যাঁ, এটা সময়ের অপচয় ছাড়া আর কিছু এইভাবে না। আসলে কিছু শিখতে পারতেছি না স্যার, শুধু আপনার কথা তাও আসছে মাঝে মাঝে বেঁধে যায়, মানে বুঝতেছি না স্যার। আচ্ছা, আমি দেখি নেটের স্পিডটাকে আরো একটু বাড়ানোর চেষ্টা করব। এখন তোমাদেরও তো একদিক থেকে বাড়ালে তো হবে না, দুই দিক থেকে বাড়তে হবে। স্যার আপনার কথা ক্লিয়ার আমি শুনতে পারতেছি স্যার। আমার মনে হয় স্যার যারা শুনতে পারছেন না তাদেরই নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্ক যে ওই যে বলছে অনেকে গ্রামে আছে, গ্রামে তো আমার বাড়িতে তো ফোনই যায় না অনেক সময়, টাওয়ার ধরতে হয় উপরে উঠে। তাইলে আমি আর একটু আলোচনা করে আজকে রাখি, তারপর নেক্সট ডেতে তোমাদের সাথে আবার আলোচনা করব। আর আমি তোমাদের স্লাইড গুলো দিয়ে দিব। দেখো, 4 রকম মার্কেটের রুম মধ্যে। থেকে একটু বাইরে বের হওয়া, হ্যাঁ বাইরে হ্যাঁ, বের হলে নেট পাবে স্যার। আমার সবাই রুমের মধ্যে সমস্যা, কিন্তু আমি ওই জন্য বাইরে বের হচ্ছি, আমি তো গ্রামে থাকি আর বাইরে আচ্ছা আচ্ছা, সমস্যা এটা অবশ্য হচ্ছে না। ঠিক যে যেখানে নেটটা একটু বেশি ভালো পাওয়া যায় ওই জায়গাটাতে একটু ওয়েট বসলে অথবা ওই জায়গায় একটু থাকলে। গ্রামে তো আর জি স্যার, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম নেই, সব জায়গায় ফাঁকা মোটামুটি। ফাঁকা। জি স্যার। তোমাদের আর জিপির নেট একটু ভালো সার্ভিস দেয় মনে হয়, সবাই জিপির নেট কিনলে একটু ভালো সার্ভিস। সবাইকে একটু পরামর্শ দাও, এখন কি করবো, জিপি নেট কিনতে গেলে টাকা পয়সা। এখন দেখো, আমি 4 ধরনের মার্কেটের কথা বললাম: পারফেক্ট কম্পিটিটিভ, মনোপলিস্টিক কম্পিটিটিভ ফার্ম, অলিগোপলি আর মনোপলি, তাই না? এখন আমি 4টাকে আলাদা আলাদা ভাবে এক্সপ্লেন করব। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের প্রথমটা হচ্ছে লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার। তাহলে দেখো, আমি তোমাদের উদাহরণ বলছিলাম, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের উদাহরণ ছিল হচ্ছে কৃষি পণ্যের বাজার, চাল ডাল তেল লবণ এগুলো। কৃষি পণ্যের যে বাজারটা, সেই পণ্যের বাজারে দেখবা নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার অনেক। প্রতিনিয়ত মানুষ বাজারে আসতেছে, কিনতেছে, যার ভালো লাগছে কিনছে, যার ভালো লাগতেছে না কিনতেছে না। সমস্ত পণ্যের ইনফরমেশন তোমার হাতের কাছে আছে। তো এই জন্য বলা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার। বায়ার এবং সেলারের সংখ্যাটা থাকবে অনেক। এখানে এখানে সেলার কোনো জোর করতে পারবে না যে না তোমাকে বেশি দামে কিনতে হবে, বায়ারও কি করতে পারবে না, তোমার হচ্ছে যে তার সে যে প্রাইসে দিতে যাচ্ছে সেটা এখানে অ্যাকসেপ্ট হবে না। মার্কেটে যে প্রাইসটা থাকবে সেই প্রাইসেই কিনতে হবে। তাহলে লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার। দ্বিতীয় বলা হচ্ছে হোমোজিনিয়াস প্রোডাক্ট। হোমোজিনিয়াস প্রোডাক্ট মানে বোঝানো হচ্ছে যে একই রকম প্রোডাক্টের মান। তুমি যদি লাল শাক কেনো, লাল শাক যদি বিনোদপুর বাজার থেকেও যা কিনবা সাহেব বাজারেও তুমি তাই পাবা, ওই হয়তো 19 আর 20, হ্যাঁ একটু হয়তো গাঢ় লাল একটু হয়তো হালকা লাল। পটল কিনতে যাও একই রকম পাবা, শশা কিনতে যাও প্রায় কাছাকাছি পাবা। এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট আর হোমোজেনিয়াস। রাইস কিনতে যাও হুইট কিনতে যাও একই রকম পাবা সব জায়গায়। প্রোডাক্ট আর হোমোজেনিয়াস, এইটা একটা বৈশিষ্ট্য গেল। থার্ড বলা হচ্ছে ফ্রি এন্ট্রি অর এক্সিট। তুমি এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যে কোনো মুহূর্তে যাইতে পারবা, যে কোনো মুহূর্তে এখান থেকে বের হয়ে আসতে পারবা। তোমাকে যে পণ্য কিনতেই হবে নট নেসেসারি। তোমার মনে চাইলে তুমি কিনবা, মনে চাইলে তুমি না কিনে বাইরে চলে আসতে পারো। ঠিক বায়ারও যেভাবে মার্কেটে যেতে পারবে, সেলারও ঠিক ওইভাবে মার্কেটে যেতে পারবে। আমার আজকে মনে হলো পণ্যের দাম কম, আমি বিক্রি করবো না, আমি চলে আসলাম, হ্যাঁ এজ এ সেলার হিসেবে। বায়ারও এরকম বলতে পারে আমি আজকে কিনবো না, চলে আসলাম। এটা হচ্ছে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। সব মার্কেটে কিন্তু ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট থাকে না, পরে আমি দেখবো আলোচনা করবো, তখন তোমরা বুঝতে পারবে আরো। পারফেক্ট নলেজ। পারফেক্ট নলেজ মানে তোমার পরিপূর্ণ জ্ঞান থাকবে মার্কেট সম্পর্কে, কেউ কিছু হাইড করতে পারবে না। তার অর্থ হচ্ছে
আমি যদি রাইস কিনি, আমি রাইসটা হাত দিয়ে তুলে দেখে নিব যে রাইসটা ভালো না খারাপ, ভেজা না শুকনা, গন্ধ আছে কি নেই, সবকিছু আমি দেখতে পারি। একইভাবে পটল বলো আলু বলো, আমি এটাকে দেখে যাচাই করে নিতে পারবো। কোন বাজারে কত দাম সেটাও আমার হাতের কাছে থাকবে, কেউ এখানে হাইড করতে পারবে না। বুঝছো? এটাকে বলা হচ্ছে পারফেক্ট নলেজ থাকতে হবে তোমার এই মার্কেট সম্পর্কে। এটা একটা বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য যেটা বলা হচ্ছে অ্যাবসেন্স অফ ট্রান্সপোর্ট কস্ট। আমি যেহেতু বলছি যে এই পণ্যটা হোমোজিনিয়াস এবং সব বাজারে দাম থাকবে একই রকম, সেই জন্য বলা হচ্ছে এখানে ট্রান্সপোর্ট কস্টটাকে আমরা ইগনোর করব। কারণ অনেক সময় ট্রান্সপোর্ট কস্টের কারণে দামে পার্থক্য হয়, যার কারণে আমরা ট্রান্সপোর্ট কস্টটাকে এখানে বিবেচনায় নিব না। হ্যাঁ, লাস্ট যেটা বলা হচ্ছে পারফেক্ট মোবিলিটি অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যে পণ্যগুলো সরবরাহ করা হয়, সেই পণ্যগুলো উৎপাদনের ক্ষেত্রে ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো কি করে মুভ করতে পারে। তার অর্থ হচ্ছে রাইস উৎপাদন করার জন্য যে সার লাগে, বীজ লাগে, ফার্মার লাগে বা লেবার লাগে, এই সমস্ত কিছু কি হতে পারে এক এলাকা থেকে আরেক এলাকায় মুভ করতে পারে। আমরা এই যে বড় মৌসুমে দেখি না যে উত্তরবঙ্গ থেকে অনেক মানুষ চলে যায় দক্ষিণবঙ্গে ধান কাটার জন্য, দেখছো? কখনো শুনছো এরকম? জি স্যার। স্যার এটা হচ্ছে আমাদের এলাকা থেকে অনেকেই যায়। হ্যাঁ, ফ্যাক্টর অফ প্রোডাকশনের মোবিলিটি। মানে ওইখানে যদি লেবার কস্ট বেড়ে যায় তাহলে ওখানকার মানুষ কি বেশি দামে ধান বিক্রি করতে পারবে? ধানের দাম তো সারা বাংলাদেশে ওই 500 টাকা মন বা 600 টাকায় মন। তাহলে এই জন্য যখন দক্ষিণবঙ্গে যখন লেবারের দাম বেড়ে যায়, তখন উত্তরবঙ্গ থেকে কি হয়, সারপ্লাস লেবার গুলো ওই এলাকায় যে ধান কাটে, ফলে ওই ধানের দামটা সব জায়গায় একই রকম থাকে। এটাকে বলা হচ্ছে পারফেক্ট মোবিলিটি অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। এই মোবিলিটি হওয়ার কারণেই তোমার কোনো বাজারে ধানের দাম পার্থক্য হয় না, মোটামুটি সারা বাংলাদেশে ধানের দাম একই রকম থাকে। এইটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের বৈশিষ্ট্য। আমি তোমাদের স্লাইডে কিছু গ্রাফ দিয়ে দিব, পরে তোমরা ওটা দেখে নিও। এখন আমি তোমাদের সাথে কি করতেছি, স্লাইড শো শেয়ার করতেছি। দেখো নতুন যে মার্কেটটা পড়াবো, আসো। দেখো তো তোমরা এখন দেখতে পাও কিনা মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, বলো হ্যাঁ, এখন কি আপনার কথা বেঁধে যাচ্ছে? না স্যার। না স্যার। স্লাইড দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। মনোপলিস্টিক মাঝে মাঝে ভাই স্লাইড দেওয়ার কারণে মনে হয় সমস্যা হয়ে গেল না? না স্যার, সমস্যা হয়নি। মনোপলিস্টিক কম্পিটিশন, এই মার্কেটে দেখো, এখানে আমি বলছিলাম যে নাম্বার অফ সেলার কি থাকবে বা নাম্বার অফ ফার্ম থাকবে অনেকগুলো। হ্যাঁ, তাহলে মনোপলিস্টিক কম্পিটিটিভ ইজ এ মার্কেট স্ট্রাকচার হুইচ কম্বাইন্স এলিমেন্ট অফ মনোপলি এন্ড কম্পিটিটিভ মার্কেট। হ্যাঁ, মনোপলি এবং কম্পিটিটিভ এই দুটাকে মিলাই সে কাজ করবে। ইসেনশিয়ালি এ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট ইজ ওয়ান উইথ freedom of entry and exit, and the decisions of any one firm do not directly affect those of its competitor. এখানে যেহেতু নাম্বার অফ ফার্ম একটু বেশি, সেহেতু তারা ফ্রি এন্ট্রি এবং এক্সিট করতে পারবে। তবে একজন আর এক্সিট হয়ে গেলে বা একজন এন্ট্রি করলে অন্যান্য লোকের বা অন্যান্য ফার্মের তেমন কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ না? না স্যার, এই কি স্লাইড পড়তে পারছো? শোনা যাচ্ছে না। স্লাইড পড়তে পারছো? স্লাইড জি স্যার। স্লাইড পড়তে পারলে স্লাইড শেয়ারিং কি বন্ধ করে দেবো তাইলে? জি স্যার। তাইলে তো স্যার আরো হ্যাঁ স্যার বাকি ক্লাসটুকু স্যার রেকর্ড করে স্যার পাঠিয়ে দিয়েন স্যার, আজকে স্যার সকলের প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমি কি ক্লাস করি, পোস্টপোন করি, আমি স্লাইডটা তৈরি করে স্যার ক্লাসে বাকি অংশটুকু আপনি রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। আচ্ছা, তাহলে আমি পুরোটা রেকর্ড করে পাঠিয়ে দিলে সুবিধা হতো স্যার। ঠিক আছে, তাহলে ওটাই করা হোক, কারণ যদি সমস্যা হচ্ছে স্যার তাহলে সবার যেহেতু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আজকে ক্লাসটা পোস্টপোন করলাম, আমি স্লাইডটা তৈরি করে দিব আর রেকর্ড করে তোমাদের আমি দিয়ে দিব। হ্যাঁ, জি স্যার। ক্লাসকে অফ করে দিলাম। হ্যাঁ স্যার সাইটে एग्जांपल দিয়া রেকর্ড করে। আচ্ছা, ঠিক আছে, আমি एग्जांपल দিয়ে করে দেব, সমস্যা নেই। আচ্ছা স্যার, ভালো থাকো তাহলে। নেক্সট উইকে তো মনে হয় আসসালামু আলাইকুম স্যার। বলো। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করবেন। সাবধানে থাকবা, আমার জন্য দোয়া করবা। আমি বেশ একটু অসুস্থই ছিলাম, কাশি নিয়ে খুব ভয় মানুষ। স্যার আগে একটুকু পাঠাই।
আচ্ছা ঠিক আছে স্যার যতটুকু রেকর্ড করলেন সেটুকু পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ ওটা পাঠাই দেবো, সমস্যা নেই। আচ্ছা স্যার আমাদের পাশে বাড়িতে করো না কার 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 স্যার বাদন স্যার আমি তাই জি স্যার অনেক ওখানে থাকবা, আর শোনো, তোমাদের কিছু পরামর্শ কি? পাশের পাড়ায় করো না। প্রত্যেকেই ওই যে বাড়িতে বাড়িতে পাশের বাড়ি আচ্ছা আচ্ছা কোন এলাকায় এটা? সাবধানে থাকিস। মুন্সিগঞ্জ ও মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর এই এলাকাগুলো করো না। একটু মাদারীপুর dangerous এগুলো zone এর মধ্যে আছে। সব রেড জোন হয়ে আছে। এর জন্য এগুলো। শোনো, কিছু ওষুধপত্র বাসায় রাখবা, হ্যাঁ জি স্যার। তারপর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, তারপর হচ্ছে ফেনজিফ্রাডিন, এগুলো বাসায় রাখবা। আর প্রতিদিন দুপুরে বা 11টার দিকে দিনে একটু 15 মিনিট রোদ লাগাবা, হ্যাঁ। জি স্যার। আর খাবার দাবারের মধ্যে ফলমূল, শাকসবজি প্রতিদিন যেন থাকে, অ্যাটলিস্ট স্যার। একটা বা দুটা ফলমূল এবং হচ্ছে শাকসবজি। তোমরা তো এবার আম মিস করলে রাজশাহী, কেউ আম খেতে পারে না। জি স্যার। এবার সেই মিস হয়েছে। ওই এলাকার আম খাচ্ছি। এবার রাজশাহীর আম তো ভালো আছে, খারাপ না, কিন্তু তোমাদের জন্য খারাপ লাগছে যে এই সময় ক্যাম্পাস খুব জাঁকজমক হয়, কিন্তু এবার তো আর কেউ নাই। তো দোয়া করি সবকিছু যেন স্বাভাবিক স্যার, হয়ে যায়, তোমরা স্বাভাবিক unlucky। থাকো। আর আমি দেখি চেষ্টা করি যে কিভাবে কি করা যায়, তোমাদের আমি সবকিছু দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, ভালো জি, স্যার। থাকো। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।